হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়ান্টে। আজকের ক্লাসটা তোমাদের যে ক্লাস 9-এর সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম রয়েছে তাদের জন্য। তোমাদের লাইফ সায়েন্সে এবারের যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে সেই চ্যাপ্টারটা হলো জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটাই বেশিরভাগ স্কুলে পরীক্ষা হবে। তো এই চ্যাপ্টারে তোমাদের যত বড় কোশ্চেন রয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে 2 মার্ক আর 5 মার্কের যে কোশ্চেনগুলো পড়ে তারই সাজেশান নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটা যদি তোমরা দেখো এবং এই কোশ্চেনগুলো যদি করে যাও, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। তোমাদের 2 মার্ক আর 5 মার্কের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, প্রশ্নগুলো আমি তোমাদের সাথে প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলো তোমরা কেমন লিখবে অল্প অল্প আলোচনা করে যাব। বাকিটা তোমরা নিজেদের মতন নোটসগুলো বানিয়ে নেবে বা পড়ে নেবে। আর যদি মনে হয় যে কোনো কোশ্চেনের আনসার পারছো না, সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে একটু জানাতে পারো বা কমেন্টেও জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলতে কি বোঝো। দেখো ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কাকে বলা হয়, এই যে সালোক সংশ্লেষের দুটো দশা, আলোক দশা আর অন্ধকার দশা, এর মধ্যে আলোক দশায় সূর্যালোকের প্রভাবে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে এটিপি উচ্চ শক্তি সম্পন্ন এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এরপরে নেক্সট কোয়েশ্চেন 2 নম্বরে রয়েছে। দেখো 2 নম্বরের কোয়েশ্চেনগুলো একটু গুছিয়ে লিখবে, নাম্বার কিন্তু এখান থেকে ভালো পাবে তোমরা। দেখো সালোক সংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশার পার্থক্য লিখতে বলেছে। তো যখনই কোনো পার্থক্য লিখতে দেবে, তোমরা সবসময় 3টে ঘর করবে। 3টে ঘরের মধ্যে একটা ঘরে থাকবে বিষয়, আর 2টো ঘরে যেটার পার্থক্য লিখতে বলেছে, অর্থাৎ আলোক দশা আর একটা অন্ধকার দশা। তো এইভাবে ছকটা করবে। ছকটা করার পরে প্রথমে দেখো তোমাদের তাহলে এখানের মধ্যে বিষয় কি লিখবে, আলোক দশার প্রথম বিষয় দেবে যে কোথায় সম্পন্ন হয়, মানে স্থানটা, যেটা স্থান বলে বিষয় দেবে। স্থান কোথায় তাহলে হয়, আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে হয়, অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে হয়। তারপরে বিক্রিয়ার প্রধান উপাদান, এই আলোক দশার প্রধান উপাদান কি কি রয়েছে সেগুলো দেবে, অন্ধকার দশার প্রধান উপাদান কি কি রয়েছে সেগুলো দেবে। তারপরে কি দেবে, উৎপাদিত বস্তু। উৎপাদিত বস্তু মানে যে এই দশাগুলোর শেষে কি কি পদার্থ উৎপন্ন হয় সেগুলো দেবে। এইভাবে কয়েকটা পয়েন্ট নিজেদের মতন সাজিয়ে নেবে। আমি 3টা পয়েন্ট বললাম, বাকিগুলো নিজেরা রেডি করে নেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো হিল বিক্রিয়া কাকে বলা হয়। এটাও খুব ইজি প্রশ্ন, সালোক সংশ্লেষ থেকেই এই প্রশ্নগুলো রয়েছে। তো হিল বিক্রিয়া কাকে বলা হয় আর হিল বিকারক কোনটি, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারেই দেখা যায়। তাও হিল বিক্রিয়া কাকে বলা হয়, ক্লোরোফিলের কোষস্থ যে জল থাকে সেই জলকে হাইড্রোজেন আর ক্লোরোফিল, মানে সক্রিয় যে ক্লোরোফিল থাকে সেগুলো, যে পাতার কোষে যে জলগুলো থাকে সেই জলকে হাইড্রোক্সিল আয়ন আর হাইড্রোজেন মানে H+ আয়ন আর OH- আয়নে ভেঙে ফেলে। এই যে সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লেষণ ঘটে। তো এই প্রক্রিয়াটাকেই কি বলা হয়, ফটোলাইসিস বলা হয়। এই ফটোলাইসিস প্রক্রিয়াটা বিজ্ঞানী রবিন হিল প্রথম দেখেছিলেন এবং এর নামকরণ করেছিলেন হিল বিক্রিয়া। আর হিল বিকারক কাকে বলা হয়, এই যে ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যায়, এখানে হাইড্রোজেন আয়ন পাতার কোষে উপস্থিত এনএডিপি বা নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়। এই যে H+, এটা এনএডিপির সঙ্গে যুক্ত হয়, এটা একটা হাইড্রোজেন গ্রাহক। তো এই হাইড্রোজেন গ্রাহককেই বলা হয় হিল বিকারক, এনএডিপিকেই বলা হয়, এনএডিপি+কেই বলা হয় হিল বিকারক। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। খুবই ইজি একটা প্রশ্ন। দেখো এনার্জি কারেন্সি মানে কি, কারেন্সি কথার অর্থ হচ্ছে পয়সা। যেরকম দেখো আমাদের কোনো জিনিস দিতে হলে, কোনো জিনিস যদি আমরা নিতে চাই আমাদেরকে যেমন পয়সা দিতে হয়, সেরকমই জীবকোষের মধ্যেও যত সমস্ত কার্য সম্পন্ন হয় সেই কার্য সম্পন্ন করার জন্য কিন্তু আমাদেরকে শক্তি খরচ করতে হয় কারেন্সি হিসাবে। তো সেই শক্তিটা কি, এটিপি শক্তি। তো যেহেতু এটিপি আমাদের জীবকোষের সমস্ত কার্য সম্পন্ন করার জন্য শক্তি সরবরাহ করে, তো সেই জন্য শক্তির যোগান দেয়, সেই জন্য এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এটা তোমাদের বইতে ভালো করে লেখা রয়েছে, তোমরা সেটা বই থেকে ভালো করে 2 নম্বরের জন্য রেডি করে নেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো তোমাদের কি,
C3 চক্র কি? C3 চক্র কাকে বলা হয়? এটা হচ্ছে কি তোমাদের যে অন্ধকার দশা রয়েছে, এই অন্ধকার দশার প্রথম উৎপাদিত যে বস্তু সেটা 3 কার্বনযুক্ত হয়। প্রথম উৎপাদিত যে স্থায়ী যৌগ হয় সেটা 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ যেটাকে বলা হয়। যেহেতু এই প্রক্রিয়াতে প্রথম উৎপাদিত বস্তু তোমাদের পিজিএ যেটা 3 কার্বনযুক্ত, সেজন্য এই চক্রকে মানে আলোক নিরপেক্ষ দশাটার অপর নাম C3 চক্র। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বাষ্পমোচন প্রক্রিয়াকে কোন বিজ্ঞানী প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছিলেন এবং কেন বলেছিলেন? দেখো, বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতিকারক এই যে কথাটা বলেছিলেন বিজ্ঞানী কার্টিস বলেছিলেন। কেন বলা হয়? কারণ বাষ্পমোচন উদ্ভিদ কি করে, যেহেতু মাটির মধ্যস্থ জল আর খনিজ লবণ শোষণ করে, ওই জলের মধ্যে খুব অল্প পরিমাণে খনিজ লবণ থাকে। তো সেই খনিজ লবণের ঘাটতি মেটানোর জন্য উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত জল শোষণ করে নেয়। তো সেই জলগুলো কি কোন মাধ্যমে দেহ থেকে বের করে? বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু গরমকালে যখন মাটিতে জলের পরিমাণ কম থাকে, উদ্ভিদের দেহেও জলের পরিমাণ কম থাকে, সেই সময়ও কিন্তু বাষ্পমোচন প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং অতিরিক্ত জল বাষ্পমোচন প্রক্রিয়ায় যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে উদ্ভিদটা নেতিয়ে পড়ে। এই কারণে বাষ্পমোচনকে প্রয়োজনীয় বলা হয়, কারণ যেহেতু বাষ্পমোচন না হলে উদ্ভিদের অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারবে না, তো সেই জন্য প্রয়োজনীয়। আবার অতিরিক্ত জল গরমকালে বেরিয়ে যাওয়ার জন্য গাছ নেতিয়ে পড়ে, এই জন্য এটাকে বলা হয় ক্ষতিকারক। তো এগুলো বইয়েই রয়েছে, তোমরা বই থেকে ভালো করে কোশ্চেনগুলোকে সলভ করে নেবে। এরপরে রয়েছে দেখো উইল্টিং কি? এই যে বাষ্পমোচন প্রক্রিয়া একটু আগেই বললাম, গ্রীষ্মকালে যখন মাটিতে জলের পরিমাণ কম থাকে তখন অতিরিক্ত বাষ্পমোচন ঘটে। এর কারণে কিন্তু উদ্ভিদ কলায় রসস্ফীতির চাপটা কমে যায় আর গাছের পাতা নেতিয়ে পড়ে। এই যে গাছের পাতা নেতিয়ে পড়ার যে লক্ষণটাকে বলা হয় উইল্টিং। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বাষ্পমোচন প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য পাতার গঠনের কি কি পরিবর্তন ঘটে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পাতার গঠন বলতে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ, বিভিন্ন অঞ্চলে পরিবেশ বিভিন্ন রকম হয়, তো সেই পরিবেশের সাপেক্ষে কিন্তু পাতার গঠনের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। বাষ্পমোচনের হার কম আর বেশি যাতে হয়, বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য। তো সেই বৈশিষ্ট্যগুলো লিখবে, কি কি বৈশিষ্ট্য রয়েছে কয়েকটা বলে দিচ্ছি দেখো। পাইন গাছের পাতা চ্যাপ্টা না হয়ে অনেকটা সরু সূচের মতন আকৃতি হয়ে যায় যাতে বাষ্পমোচন কম হয়। ফণী মনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। এছাড়াও অনেক পাতার ত্বকটা পুরু কিউটিকলের আবরণী দিয়ে আবৃত থাকে বাষ্পমোচন যাতে কম হয়। এছাড়াও অনেক পাতা দেখা যায় নিবেশিত পত্ররন্ধ্র রয়েছে বাষ্পমোচন কম হওয়ার জন্য। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো এখানে লিখবে। নেক্সট রয়েছে দেখো, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য। খুবই ইজি একটা প্রশ্ন। সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন একটু আগে বলেছিলাম তোমাদেরকে, এগুলো কিন্তু বিষয়গুলো বিষয় দিয়ে লিখবে। তো প্রথমে সক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে সংজ্ঞা দেবে, তারপরে কোন কোন সক্রিয় পরিবহনে কোন কোন ঘটনা ঘটে, নিষ্ক্রিয় পরিবহনে কোন ঘটনা ঘটে সেগুলো লিখবে। তারপরে লিখবে তোমাদের সক্রিয় পরিবহন যেমন নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে যেমন ব্যাপন অভিস্রবণ ঘটে, আর সক্রিয় পরিবহনের মধ্যে তোমাদের যে প্রোটিন পাম্পের যে পরিবহনগুলো ঘটে সেগুলো হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় পরিবহন। আর সক্রিয় পরিবহনে তোমাদের এটিপি শক্তির প্রয়োজন হয়, কিন্তু নিষ্ক্রিয় পরিবহনে এটিপি শক্তির প্রয়োজন হয় না। নিষ্ক্রিয় পরিবহনটা কিন্তু তোমাদের কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের দিকে হয়, অর্থাৎ বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের দিকে যায় পদার্থগুলো, কিন্তু সক্রিয় পরিবহনটা সবসময় কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের বিপরীত দিকে, অর্থাৎ বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে, কম ঘনত্বযুক্ত স্থানের দিকে হচ্ছে কি যে আয়ন বা অণুগুলো মানে কম ঘনত্ব স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবেশ করে, মানে উল্টো দিকে প্রবেশ করে, সেই জন্য এটাকে সক্রিয় পরিবহন বলা হয়। আর যেহেতু কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্টের বিপরীত দিকে এই ঘটনাটা ঘটে সেই জন্য কিন্তু এখানে এটিপি শক্তির প্রয়োজন হয়। এইগুলো এখানে পার্থক্য হিসাবে লিখবে। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খুবই ইজি প্রশ্ন, ব্যাপন আর অভিস্রবণের মধ্যে পার্থক্য রয়েছে। তো ব্যাপনে তোমাদের ব্যাপন আর অভিস্রবণের সংজ্ঞা দেবে। এখানে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে প্রয়োজন হয়। ব্যাপন তোমাদের হচ্ছে গিয়ে কঠিন তরল গ্যাসীয় সব প্রকার এতেই হয়, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র যেগুলো তোমাদের তরল মাধ্যমে হয়। তো এইরকম কিছু এখানে পার্থক্য রয়েছে। তারপরে হচ্ছে ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণে ঘটতে পারে, কিন্তু অভিস্রবণ কেবল সম প্রকৃতির দ্রবণের মধ্যেই ঘটতে থাকে। এগুলো কয়েকটা অবশ্যই কিন্তু আগে বিষয় দেবে, যেমন প্রথমে সংজ্ঞা দিলে, তারপরে অর্ধবেদ্য পর্দার প্রয়োজনীয়তা দিলে, তারপরে দেবে যে দ্রবণের প্রকৃতি। এইভাবে কয়েকটা পয়েন্ট করে 4টা 5টা 2 নাম্বারের জন্য, মিনিমাম 2 নাম্বারের পার্থক্যের জন্য 4টা করে পয়েন্ট দিতে পারলে কিন্তু খুব ভালো, 2-এ 2 পাবে সেক্ষেত্রে।
নেক্সট রয়েছে দেখো শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য। এটাও খুবই ইজি একটা প্রশ্ন, শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য। তো এর মধ্যে পার্থক্যগুলো প্রথমে শ্বসনের সংজ্ঞা দেবে। যেমন শ্বসন যে কোনো জীবের মধ্যে রাসায়নিক প্রক্রিয়া ঘটিত, আর সেজন্য এটাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়। শ্বসন জীবদেহে ঘটে, আর দহন কিন্তু একটা অজৈব রাসায়নিক পদার্থ, মানে এটা জীবদেহে সম্পন্ন হয় না দহন। আর শ্বসনে তোমাদের উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দহনে কোনো উৎসেচক লাগে না। শ্বসন অক্সিজেন ছাড়াও ঘটতে পারে, আবার অক্সিজেনের সাহায্যেও ঘটতে পারে, কিন্তু দহন অক্সিজেন ছাড়া সম্পন্ন হবে না। এইরকম কয়েকটা পয়েন্ট এখানে লিখবে। এরপরে শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে, দহনে তাড়াতাড়ি শক্তির মুক্তি ঘটে। এই কয়েকটা পয়েন্ট এখানে বলে দিলাম। অবশ্যই পার্থক্য লেখার যে নিয়ম বলেছি সেরকম লিখবে। নেক্সট রয়েছে দেখো সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব বলেছে, সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব কি কি? সন্ধান প্রক্রিয়া এই যে অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে ব্যবহার করা হয়, পাউরুটি, বিস্কুট, এই সমস্ত কারখানায়, বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু প্রচুর পরিমাণে সন্ধান প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গবেষণাগারে চিকিৎসা বিজ্ঞানে প্রচুর পরিমাণে ইথাইল অ্যালকোহল উৎপাদন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সন্ধান প্রক্রিয়া কার্যকরী ভূমিকা নেয়। এছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী, রাসায়নিক শিল্পজাত বস্তু, এগুলো তৈরিতেও কিন্তু সন্ধান প্রক্রিয়া ব্যবহার করা হয়। এরকম 4-5টা পয়েন্ট সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখবে। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি প্রাণী কাদের বলা হয়? কপ্রোফ্যাগি প্রাণী কাদের বলা হয়? যে সমস্ত প্রাণী মল ভক্ষণ করে, অন্য প্রাণীর মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে, তাদেরকে কপ্রোফ্যাগি বা মলভুক্ত প্রাণী বলে। যেমন মাছি, ডাং বিটল, গরু, শূকর ইত্যাদি প্রাণীর হচ্ছে কি মানে তৃণভোজী প্রাণীদের অর্ধপাচিত মলকে ভক্ষণ করে পুষ্টি সাধন করে এই মাছি আর ডাং বিটল এগুলো। তো এরপরে রয়েছে দেখো এদের উদাহরণ আর কাকে বলে, এগুলো লিখবে। এরপরে রয়েছে স্যাঙ্গুইনিভোরি। স্যাঙ্গুইনিভোরি প্রাণী কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণী মেরুদণ্ডী প্রাণীর দেহ থেকে রক্ত চুষে খায় তাদেরকে বলে স্যাঙ্গুইনিভোরি। এদের মধ্যে বাদুড় হতে পারে, রক্তচোষা যে বাদুড়গুলো হয়, জোঁক হতে পারে, এগুলো হবে স্যাঙ্গুইনিভোরির মধ্যে। নেক্সট রয়েছে দেখো হলোজয়িক আর হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্য দিয়েছে এখানে। দেখো ফাইটিক কথাটার অর্থ মানে উদ্ভিদ দেহে যে সম্পন্ন হয়, পুষ্টি সম্পন্ন হয়, সেগুলোকে বলা হয় হলোফাইটিক পুষ্টি। আর প্রাণী দেহে যে সমস্ত পুষ্টি সম্পন্ন হয় সেগুলোকে বলা হয় হলোফাইটিক। হ্যাঁ, প্রাণী দেহে হলোজয়িক, আর উদ্ভিদ দেহে যে স্বভোজী পুষ্টি পদ্ধতি সেটাকে কি বলা হয়? হলোফাইটিক। তো এর পার্থক্যগুলো করবে। নেক্সট রয়েছে মানুষের কতগুলো লালাগ্রন্থি আছে, লালাগ্রন্থিগুলোর নাম। মানুষের 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে। লালাগ্রন্থিগুলোর নাম কি কি? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। দেখো এর পরে রয়েছে উপচিতি ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য। উপচিতি আর অপচিতি বিপাকের মধ্যে পার্থক্যের মধ্যেও প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে কি প্রকৃতির বিপাক, যেমন উপচিতি গঠনমূলক বিপাক, অপচিতি ভাঙনমূলক বিপাক। তারপরে জীবের ওজন বৃদ্ধি পায় একটার ক্ষেত্রে, জীবের ওজনের পরিবর্তন বলে পয়েন্ট করবে এখানে। বিপাকে এই উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এখানে অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে যায়। তারপরে উদাহরণ দেবে। তারপরে এখানে এই যে উপচিতি বিপাকে সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয়, আর অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে গিয়ে সরল যৌগ সৃষ্টি হয়। এগুলো লিখবে পয়েন্ট করে করে। নেক্সট রয়েছে দেখো ডায়াবেটিস মেলিটাস কি? ডায়াবেটিস কয় প্রকার হয় ও কি কি? ডায়াবেটিস মেলিটাস হলো এক ধরনের, মানে এটাকে যেটা মধুমেহ রোগ বলা হয়, যখন ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায় শরীরে। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং ওজন হ্রাস পায়, এবং বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, সেখান থেকে দুর্বলতা দেখা যায়। তো এই ধরনের যে লক্ষণগুলোকে, এগুলোকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ডায়াবেটিস মেলিটাস মেন ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়। এই ডায়াবেটিস 2 প্রকারের হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস যেটা ইনসুলিন নির্ভর, আরেকটা টাইপ 2 ডায়াবেটিস যেটা ইনসুলিন নির্ভর নয়। নেক্সট রয়েছে দেখো ওবেসিটি বা স্থূলতার কারণগুলো। ওবেসিটি বা স্থূলতার কারণগুলো লিখবে।
এখানটায় এর কারণ কি হতে পারে, অতিরিক্ত পরিমাণে যখন ক্যালোরি বা শক্তি গ্রহণ করা হয় কিন্তু সেগুলো শারীরবৃত্ত কাজের মানে কাজে তেমনভাবে ব্যয়িত হয় না। কম কাজ করে মানুষ যদি বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু ওবেসিটি দেখা যেতে পারে। প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরের যে অ্যাডিপোজ টিস্যু থাকে সেই অ্যাডিপোজ কলার মধ্যে সঞ্চিত হতে থাকে এবং এই ওবেসিটি রোগটা দেখা যায়। নেক্সট রয়েছে দেখো শ্বেত রক্তকণিকার ভাগগুলো লিখতে বলেছে। শ্বেত রক্তকণিকাকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়, একটা দানাদার আর একটা অদানাদার। তো দানাদারের মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, আর অদানাদারের মধ্যে মনোসাইট আর লিম্ফোসাইট। তো এগুলো ভাগ, আর এদের কাজগুলো যদি বলে কাজগুলোও বলে দেবে। এরপরে রয়েছে সার্বিক দাতা আর সার্বিক গ্রহিতা কাকে বলা হয়। এটা রক্তের গ্রুপের মধ্যে পড়ে, ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তো হচ্ছে গিয়ে এই যে যে সমস্ত ব্যক্তির রক্তের বিভাগ ও নেগেটিভ তারা সমস্ত অন্য গ্রুপের অন্য বিভাগের যে রক্তের গ্রুপ রয়েছে যাদের মধ্যে তাদেরকে রক্তদান করতে পারে, সেই জন্য অন্য সমস্ত গ্রুপের মানুষকে রক্তদান করতে পারে ও নেগেটিভ, সেই জন্য তাদেরকে বলা হয় সার্বিক দাতা। আর এবি পজিটিভ যারা রয়েছে তারা সব বিভাগের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে, সেই জন্য এদেরকে সার্বিক গ্রহিতা বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো RH ফ্যাক্টরের গুরুত্ব। তো এই RH ফ্যাক্টর বা যেটাকে রেসাস ফ্যাক্টর বলা হয়, এই রেসাস ফ্যাক্টরের কি কি গুরুত্ব রয়েছে। রেসাস ফ্যাক্টর ঋণাত্মক যদি হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি রেসাস ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে কিন্তু তার ব্লাড গ্রুপটা নেগেটিভ হয়। আর কোনো ব্যক্তির যদি রেসাস ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে তার যে ব্লাড গ্রুপটা পজিটিভ গ্রুপ হয়। আর হচ্ছে গিয়ে সেই জন্য যখন আমরা রক্ত দান করব তখন কিন্তু আমাদেরকে শুধু গ্রুপটা জানলেই চলবে না, তাতে কিন্তু রেসাস ফ্যাক্টর রয়েছে কি নেই সেটাও জানা দরকার। কারণ যাদের এর RH নেগেটিভ রক্ত রয়েছে সেই প্রাণীর রক্ত যদি মানে যাদের নেগেটিভ পজিটিভ RH ফ্যাক্টর পজিটিভ গ্রুপ রয়েছে তাদের শরীরে যদি রক্তটা ঢোকানো হয় RH নেগেটিভের, তখন কিন্তু সেখানে অ্যান্টি RH ফ্যাক্টরের আবির্ভাব ঘটে এবং সেখানে কিন্তু ব্লাড ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য যখন আমরা RH গ্রুপটা আছে কি নেই সেটা জানবো, তাহলে কিন্তু আমরা সেখানে RH ফ্যাক্টর আছে কি নেই সেটা জানতে পারলে কিন্তু রক্ত দানের আগে এগুলো আমাদেরকে সেজন্য টেস্ট করে নেওয়া দরকার। আমরা সেই জন্য যখন ব্লাড গ্রুপিং টেস্ট করি সেখানে গ্রুপটাও যেমন করা হয় সেখানে এই রেসাস ফ্যাক্টরের উপস্থিতি আছে কি নেই সেটাও জেনে নেওয়া দরকার, না হলে কিন্তু ব্লাড ক্লট করে যেতে পারে। তো এরপরে রয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হচ্ছে গিয়ে যখন কোনো RH নেগেটিভ মহিলার ক্ষেত্রে প্রথম যে ভ্রূণ হয় সেটা প্রথম RH কোনো কোনো মাতা তার ব্লাড গ্রুপ RH নেগেটিভ, কিন্তু যখন তার প্রথম ভ্রূণ সে যদি RH মানে মাতা বললাম RH নেগেটিভ, যদি তার ভ্রূণটা হয় RH পজিটিভ, তখন যে মাতা আর ভ্রূণের মধ্যে যে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে যোগাযোগ থাকে সেই অমরার মাধ্যমে কি হয়, মাতার দেহে এই RH পজিটিভের যে অ্যান্টিজেন সেটা মাতার দেহে প্রবেশ করে। তো অ্যান্টিবডিটা প্রবেশ করে মাতার দেহে। তো যখন এই RH পজিটিভের অ্যান্টিবডি প্রবেশ করে তখন মাতার দেহে কিন্তু অ্যান্টিজেন তৈরি হয়। এই RH পজিটিভের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। ওই অ্যান্টিবডি পরবর্তীকালে যখন মহিলাটি দ্বিতীয়বার গর্ভবতী হয় তখন ওই RH পজিটিভের যে অ্যান্টিবডি মাতার শরীরে থাকে তার কারণে কিন্তু ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। ভ্রূণটা যদি সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে তখন RH মানে দ্বিতীয়বার যখন গর্ভবতী হবে সেক্ষেত্রেও যদি ভ্রূণটা RH পজিটিভ হয় তখন মাতার দেহে ওই RH পজিটিভের যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে রয়েছে সেই অ্যান্টিবডিটা ওই ভ্রূণকে কিন্তু মেরে ফেলতে পারে। তো সেই জন্য কিন্তু এখানে জানা দরকার যে RH ফ্যাক্টর মানে এই যে রোগটাকেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। মানে মাতা যদি RH নেগেটিভ হয় এবং প্রথম গর্ভস্থ ভ্রূণটা যদি RH পজিটিভ হয়, ওই RH পজিটিভের বিরুদ্ধে মাতার দেহে একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়। এবার দ্বিতীয় ভ্রূণটাও যদি RH পজিটিভ হয় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু ওই ভ্রূণটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটাকেই বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা একটু তোমরা গুছিয়ে পড়ে নেবে। এরপরের হচ্ছে দেখো এবি অসঙ্গতি কাকে বলা হয়।
বলা হয় মানুষের যে ৩টা প্রধান বিভাগ রয়েছে রক্তের, এ, বি আর ও, এই ৩টা রক্তের বিভাগ রয়েছে। এর বাইরে তাদের কোনো ব্যক্তি তার বিভাগের বাইরে যদি কোনো রক্ত তার দেহে গ্রহণ করে, সেক্ষেত্রে অনাক্রম্যতা তন্ত্রের ওপর বিক্রিয়া করতে পারে এবং মানে ব্লাড ক্লট করে যেতে পারে। এটাকে বলা হয় এবীয় অসঙ্গতি। তো সেই জন্য যে ব্যক্তির রক্তের গ্রুপ যেটা, তাকে সেই রক্তের গ্রুপই প্রদান করা দরকার। নেক্সট রয়েছে দেখো, হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা কোনগুলো? হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা যেগুলো, এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, তারপরে রয়েছে পার্কিনজি তন্তু, এগুলোকে বলা হয় কিন্তু হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা। নেক্সট রয়েছে দ্বৈত সংবহন কাকে বলা হয়? দ্বৈত সংবহন কাকে বলা হয়? এই যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন সম্পন্ন হয়, এই দুই ধরনের সংবহনকে বলা হয় দ্বৈত সংবহন। এটা কাকে বলে ভালো করে করবে। নেক্সট রয়েছে দেখো, সুষম খাদ্য বলতে কি বোঝো আর সুষম খাদ্যের উদাহরণ দাও। সুষম খাদ্য বলতে যে সমস্ত খাদ্যের মধ্যে আমাদের খাদ্যের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো সম পরিমাণে বা যে পরিমাণে উপস্থিত থাকা দরকার সেই পরিমাণে উপস্থিত থাকে, সেই খাদ্যকে সুষম খাদ্য বলে। এর উদাহরণ দুধ বলতে পারো, দুধ একটা সুষম খাদ্যের মধ্যে পড়ে। নেক্সট রয়েছে দেখো, দুটি উপক্ষারের নাম লিখতে বলেছে। উপক্ষার, উপক্ষার কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যদি বলে তখন কিন্তু উপক্ষারই হবে। তো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের মধ্যে পড়ে। তো এই অনেক ধরনের উপক্ষার রয়েছে, তার মধ্যে কয়েকটা নাম দেবে, যেমন কুইনাইন। কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, মাদক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করে। ডাটুরিন ধুতরা গাছে পাওয়া যায়, যেটা হাঁপানি উপশম করতে ব্যবহার করা। অনেকগুলো বলে দিলাম, তোমরা এই নামগুলো আর এদের কাজগুলো ভালো করে পড়ে রাখবে। নেক্সট রয়েছে দেখো, বিএমআর কি? বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট। এই বেসাল মেটাবলিক রেট কাকে বলে পড়বে। এরপরে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর কত হওয়া দরকার? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি, এটা পড়বে। নেক্সট রয়েছে জলসাম্য রক্ষায় রেচনের কি জলসাম্য রক্ষায় রেচনের কি ভূমিকা রয়েছে? মানে রেচনের সময় কিন্তু আমাদের দেহের মানে রেচনের সময় আমাদের দেহে জলের প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু সেই জল যখন আমাদের দেহ থেকে অতিরিক্ত পরিমাণে জল যদি রেচন কাজে লেগে যায়, সে জলটা কিন্তু আবার বৃক্কীয় নালিকায় গিয়ে পুনঃশোষিত হয়। এই যে এইভাবে আমাদের দেহে কিন্তু রেচনের মাধ্যমে জলের যে সাম্যতাটা বজায় থাকে। তো এই কোশ্চেনটা তোমাদের বইতে রয়েছে, ভালো করে পড়বে। 2 নম্বরের কোশ্চেনের জন্য সেভাবে পড়বে। রেচনে কি কি মানে জল সাম্য রক্ষায় রেচনের কি ভূমিকা রয়েছে। তো নেক্সট রয়েছে দেখো, রেচনে যকৃতের কি ভূমিকা রয়েছে। দেখো, যকৃতে যে বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হয়। হিমোগ্লোবিন, যকৃতে আমাদের যে লোহিত রক্তকণিকা রয়েছে, সেই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন রয়েছে। হিমোগ্লোবিন যকৃতে ভেঙে গিয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন করে বা রেচন পদার্থ সৃষ্টি করে। এগুলো আবার পিত্তরসের সঙ্গে মলের সাহায্যে দেহের মাধ্যমে নির্গত হয়। এই কারণে কিন্তু আমাদের যে মলমূত্রের রং হলুদ টাইপের হয়, এই রঞ্জক পদার্থগুলোর জন্যই হয় এগুলো। তাহলে রেচনে যকৃতের কি ভূমিকা রয়েছে এগুলোও পড়বে। এরপরে রয়েছে দেখো, নেফ্রনের গঠনগত অংশগুলোর নাম এবং তাদের কাজ। নেফ্রনের গঠনগত অংশগুলোর মধ্যে তিনটে অংশ রয়েছে। একটা ম্যালপিজিয়ান কর্পাসাস, যেটা কাপের মতন দেখতে হয়, বৃক্কীয় নালিকা যেটা হেনলি লুপ বলা হয়, আর একটা সংগ্রাহী নালিকা। এই তিনটে থাকে, এদের কাজগুলো নেবে। এরপরে পোডোসাইট কোষ কি? এই যে নেফ্রনের মধ্যে ব্যামেন্স ক্যাপসুল রয়েছে, ব্যামেন্স ক্যাপসুলের দুটো স্তর থাকে, একটা ভিসেরাল স্তর, একটা প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তরে এক ধরনের অ্যামিবার মতো চ্যাপ্টাকৃতি কোষ দেখা যায়, এই কোষকে বলা হয় পোডোসাইট কোষ। নেক্সট রয়েছে, আপেল আর লেবুতে কোন প্রকার জৈব অ্যাসিড পাওয়া যায়? আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। মোটামুটি এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেনের জন্য সাজেশন ছিল। এরপরে 5 মার্কের কোশ্চেনগুলো তোমাদেরকে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করে নেবে। সমস্ত কোশ্চেনই নিজেরা একটু বই থেকে ভালো করে পয়েন্ট পয়েন্ট করে কোশ্চেনগুলো রেডি করবে, যেন প্রত্যেকটা যে প্রশ্ন লিখবে, প্রশ্নের উত্তরগুলো যেন পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো, সেভাবে লিখবে, রেডি করবে। দেখো, চক্রাকার ফসফোরাইলেশন পদ্ধতিটি বর্ণনা করতে বলেছে এখানে। আর চক্রাকার ফটোফসফোরাইলেশন, আলোক দশায় 2 ধরনের ফটোফসফোরাইলেশন হয়, চক্রাকার আর অচক্রাকার। তার মধ্যে চক্রাকারটা। আর আলোক দশায় উৎপন্ন অন্তিম পদার্থগুলোর নাম। কেলভিন চক্রকে সিত্রি চক্র বলা হয় কেন? কেলভিন চক্রের পর্যায়গুলি বর্ণনা করতে বলে। অন্ত অভিস্রবণ, বহিঃ অভিস্রবণের পার্থক্য, অভিস্রবণের গুরুত্ব লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন রয়েছে, রসের উৎস্রোত কাকে বলা হয়? রসের উৎস্রোত সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি বর্ণনা করো। তারপরে রয়েছে মানুষের শ্বসন কৌশল বর্ণনা করো।
যেটা ফুসফুসের মাধ্যমে আমাদের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান ঘটে সেই কৌশলটা বর্ণনা করতে বলেছে। নেক্সট রয়েছে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন, গ্লাইকোলাইসিসের ধাপগুলি লেখো। ক্রেবস চক্রকে টিসি চক্র বলা হয় কেন, টিসি চক্রটি বর্ণনা করো। নেক্সট রয়েছে দেখো আরশোলার মুক্ত সংবহন সম্পর্কে লিখতে বলেছে। ৯ এর কোয়েশ্চেন রয়েছে দেখো এবিও রক্তের এবিও ব্লাড গ্রুপ সম্পর্কে লিখতে বলেছে। তারপরে রক্ত তঞ্চনের যে পদ্ধতিটা সেটা বর্ণনা করতে বলেছে। তারপরের প্রশ্ন রয়েছে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতিটি বর্ণনা করতে বলেছে। হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে দূষিত আর বিশুদ্ধ রক্ত আলাদাভাবে সংবাহিত হয় সেই পদ্ধতিটা বর্ণনা করতে বলেছে। নেক্সট রয়েছে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা, বৃক্কের গঠনগত চিত্র সব বর্ণনা করতে বলেছে, মানে এখানে চিত্রটাও দিতে হবে, বৃক্কের গঠনটা বর্ণনাও করতে হবে। নেক্সট রয়েছে আর চিত্রতে অবশ্যই পয়েন্টিং করতে হবে। নেক্সট রয়েছে দেখো প্রাণী পুষ্টির কটি পর্যায় ও কি কি পর্যায়গুলি সংক্ষেপে বর্ণনা করতে বলেছে। নেক্সট পরিপাক কাকে বলে, পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয় লেখো। চিত্রসহ ফুসফুসের গঠন বর্ণনা করো, হৃৎপিণ্ডের চিত্রাঙ্কন করো, নেফ্রনের চিহ্নিত চিত্রাঙ্কন করো। নেক্সট রয়েছে পরভোজী পুষ্টি কত রকমের হয়, প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্রাঙ্কন করো। তো এগুলো কয়েকটা চিত্র আর ২০খানার মতো প্রশ্ন দিয়েছি ৫ নাম্বারের। তো এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করলেই তোমরা এখান থেকে ৫ নাম্বারের এবং ২ নাম্বারে তোমাদের ৫ নাম্বারের ৩টা কোশ্চেন করতে হবে এবং ২ নাম্বারের যতগুলো কোশ্চেন অনেকই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার নেক্সট একটা ক্লাসে তোমাদের যে ওয়ান শটের আরেকটা পার্ট নিয়ে আসবো, মানে ওয়ান লাইনার কোশ্চেনের। তো ততক্ষণ তোমরা এই কোশ্চেনগুলো রেডি করো, ভালো করে প্রিপারেশন নাও। আর তো মাত্র পরীক্ষা চলেই এলো, অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেই জন্য তোমরা ভালো করে পড়াশুনো করো এবং এই কোশ্চেনগুলোকে ভালো করে কোশ্চেনগুলো রেডি করে ভালোভাবে প্রস্তুতি নাও।